আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ফ্লোটিলার অধিকার কর্মীদের কারাগারে মারধর ও খাবার না দেওয়ার অভিযোগ। মার্কিন মধ্যস্থতায় গাজায় শান্তি আলোচনার তোড়জোড়ের মধ্যে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। নেতানিয়াহু যে কোনো সময় গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টা বানচাল করতে পারে জানিয়েছেন তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রবল বর্ষণে পশ্চিমবঙ্গের পাহাড়ি জনপদ দার্জিলিং ও এর কাছের এলাকাগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে, 17 জনের মৃত্যু। যে কারণে বিক্ষোভে উত্তাল জর্জিয়া প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষ। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের কারাগারে ফ্লোটিলার অধিকার কর্মীদের মারধর, খাবার না দেওয়ার অভিযোগ। ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক ও সুইডিশ জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থনবার্গ ইসরায়েলের কারাগারে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার ও আইনি সহায়তা সংস্থা আদালাহ শনিবার 4 অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে, বহু আটককৃত অধিকার কর্মী কারাগারে পর্যাপ্ত খাবার ও পানি পাচ্ছেন না এবং কেউ কেউ ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থার হাতে মারধরের শিকার হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এর শনিবারের প্রতিবেদনে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনের 22 বছর বয়সী জলবায়ু আন্দোলন কর্মী থনবার্গকে ইসরায়েলি কারাগারে কঠোর ও অনুপযুক্ত পরিবেশে রাখা হয়েছে। বুধবার রাতে গাজাগামী ফ্লোটিলা অভিযানে ইসরায়েলি নৌবাহিনী 42টি নৌযান সহ 450 জনেরও বেশি আন্তর্জাতিক অধিকার কর্মীকে আটক করে। এদের মধ্যে 137 জনকে তুরস্কের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আদালাহ জানায়, এক বন্দী আইনজীবীকে জানিয়েছেন যে তাকে এবং গ্রেটা থনবার্গকে আটক করার পর ইসরায়েলি পতাকার সামনে দাঁড় করিয়ে ভিডিও করা হয়েছে। মার্কিন শান্তি আলোচনার মধ্যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। মার্কিন মধ্যস্থতায় গাজার শান্তি আলোচনার তোড়জোড়ের মধ্যে রোববার 5 অক্টোবর ভোরে ইসরায়েল নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা নিক্ষেপ করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রটিকে আকাশে সফলভাবে প্রতিহতের দাবি করেছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তা প্রতিহতের এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে আইডিএফ নিশ্চিত করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। আইডিএফ এর দাবি অনুযায়ী গত 18 মার্চ থেকে, অর্থাৎ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন সামরিক অভিযান শুরুর দিন থেকে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে এ পর্যন্ত 91টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। নেতানিয়াহু যে কোনো সময় গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টা বানচাল করতে পারে জানিয়েছেন তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বিঘ্নিত বা বানচাল করে দিতে পারেন বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি মন্ত্রিসভার সাম্প্রতিক আচরণ শান্তি প্রতিষ্ঠার উদ্যোগগুলোর জন্য গুরুতর প্রতিবন্ধকতা তৈরি করছে। ফিদান বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার যুদ্ধবিরতির পথে বাধা সৃষ্টি করতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। তার এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন দেশীয় ও আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুর উপর চাপ ক্রমেই বাড়ছে। তবুও তিনি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সব জিম্মিকে মুক্ত করা এবং সামরিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজা
উপত্যকার কেন্দ্রে ইসরায়েল বাহিনীর অভিযান চলবে। এই অবস্থান ইঙ্গিত দেয় যুদ্ধ শীঘ্রই থামার সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি, মৃত্যু 17 জনের। প্রবল বর্ষণে পশ্চিমবঙ্গের পাহাড়ি জলপথ দার্জিলিং ও এর কাছের এলাকাগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ের অন্তত 7টি জায়গায় ধস নেমেছে। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে আশঙ্কা করা হয়েছে। জানা গেছে, মিরিকে লোহার সেতু ভেঙে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। সুখিয়ায় মারা গেছেন 7 জন, বিজন বাড়িতে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল সোমবারই সেখানে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত কলকাতায় প্রশাসনিক সদর দপ্তর নবায়নের কন্ট্রোল রুমে রয়েছেন তিনি। মমতা বলেন, 12 ঘন্টা ধরে টানা তুমুল বৃষ্টি হয়েছে। মোট 7টি জায়গায় ধস নেমেছে। আমি পরিস্থিতির দিকে নজর রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভুটানে প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এ বিপর্যয় দুর্ভাগ্যজনক। দুর্যোগ তো আমাদের কারো হাতে নেই, আমরা মর্মাহত। যে কারণে বিক্ষোভে উত্তাল জর্জিয়া। প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা এবং দেশটির নির্বাচনী কারচুপির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে জর্জিয়ার রাজধানী টিবলিসিতে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। রবিবার এ খবর জানিয়েছে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে রাস্তায় নেমে আসে বিক্ষোভে অংশ নিয়ে হাজার হাজার মানুষ। বিরোধী প্রধান দলগুলো স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান না নিলে নির্বাচন বর্জন করে আন্দোলনকে তীব্র করছে। বিক্ষোভের অন্যতম সংগঠক ও বরজুলা দোজে আগে থেকে শাসক দলের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করে দাঙ্গা পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে। পরে পুলিশের হাতে অনেক বিক্ষোভকারী আটক হয়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শাসন ফিরাতে হবে জানিয়েছেন আমির খুসরো। দেশের গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন আমির খুসরো। এ সময় বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস উপস্থিত ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবদান রাখায় গুয়েন লুইসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আমির খুসরো। বৈঠকে দেশের বর্তমান পটভূমি, নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান আমির খুসরো। তিনি বলেন, গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে জাতিসংঘের যে প্রতিশ্রুতি তা নিয়েও কথা হয়েছে।